আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে এসেছি উত্তরা গণভবন। আর এই উত্তরা গণভবনে যা কিছু আছে এই ভিডিওর মাধ্যমে আজ সকল কিছু দেখাবো আপনাদের। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরা গণভবনের গেটের সামনে। আর আমি এই গেট দিয়ে উত্তরা গণভবনের ভিতরে ঢুকবো। আর ঢোকার আগে আমাদের লাগবে টিকিট। এর জন্য আমি এখন টিকিট কাটতে চলে যাব। আর এই গেটটির বাম পাশে রয়েছে সেই টিকিট কাউন্টার, যেখানে আমি এখন যাচ্ছি। আর সেখানে গিয়ে আমি টিকিট ক্রয় করব। আর এই জায়গার টিকিট শুধুমাত্র 30 টাকা করে নেয়। 5 বছর বয়স থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত তাদের সকলের টিকিট শুধুমাত্র 30 টাকা করে। আর 50 বছর উপরে যারা আছে তাদের টিকিট মাত্র 10 টাকা করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় লম্বা লাইন। আর এই লাইনে দাঁড়িয়ে আমি টিকিটটা নিয়ে ফেলেছি। আর এই টিকিটটা নিয়ে আমি চলে যাব এখন উত্তরা গণভবনের গেটের সামনে। তো আমি টিকিটটা নিয়ে চলে আসলাম উত্তর গণভবনের গেটের সামনে। এসে দেখছি কিছু মানুষ ছবি তুলছেন এবং কিছু সংখ্যক মানুষ ভিতর থেকে বের হয়ে আসছে। তো তারা বের হয়ে আসছে এবং আমরা ভিতরে ঢুকছি। তো ঢোকার পথে দেখলাম যে তারা গুনে গুনে ভিতরে ঢুকাচ্ছে, কারণ ফ্যামিলি সহকারে অনেক মানুষ এসেছে। তাদের টিকিট একবারে নেওয়া হয়েছে, সেই কারণে তাদেরকে গুনে গুনে ভিতরে ঢুকানো হয়েছে। আর আমিও তাদের পেছনে পেছনে ঢুকে পড়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এই গেটটিতে ভিতরে ঢুকছে। তো ফাইনালি আমিও ঢুকে পড়লাম উত্তর গণভবনের ভেতরে। তো আমার সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটি ধরে আমি চলে যাব সামনে। আর সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি রয়েছে। আর এই রাস্তার দুই সাইডে দেখলাম অনেক সুন্দরভাবে ফুলের গাছ লাগানো হয়েছে। এবং আমার সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংটা সম্পর্কে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো এই জায়গায় কত পরিমাণে ফুলের গাছ লাগানো হয়েছে। আর আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের গাছ। আর এই ফুলের গাছগুলোর জন্য এই জায়গায় অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। আর এই পরিবেশে মানুষ এসে অনেক মানসিক শান্তি পায়। সেই কারণে প্রতি বছরই এই জায়গাটিতে প্রচুর পরিমাণে মানুষ আসে। আর শুধু যে আমাদের বাংলাদেশের মানুষই আসে তাই নয়, বাইরে থেকে অনেক মানুষ আসে তারা এই জায়গাটিতে দেখতে। আর সাইডে আমি দেখতে পেলাম যে একটি বড় গাছ আছে, তার গাছের নিচে অনেক মানুষ বাইরে থেকে এসে বিশ্রাম নিচ্ছে। এবং আমি সামনে চলে যাব সেই সাদা বিল্ডিংটির কাছে। আর বিল্ডিংটির কাছে যাওয়ার আগে আমি সামনে আপনাদের এই গোটা জায়গাটি ঘুরে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন যে কত গাছপালা লাগানো হয়েছে এবং সাদা একটি জায়গা দেখলাম আমরা। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটি কামান। আর এই কামানের নিচে প্লাস্টার করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর আমি এখান থেকে আরেকটি কামান দেখতে পাচ্ছি। তো আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কামানটি। আমি এই কামানটির কাছে যাচ্ছি, গিয়ে আপনাদের ভালোভাবে দেখাবো। তো বহু যুগ যুগ ধরে এই কামানটি এই জায়গাতে রাখা হয়েছে। আর এই কামানটি এখনো পরিমাণে ভালো রয়েছে। জানি না এই কামানটি এখনো ফুটে কিনা। আর এই বিল্ডিংটির হাতের বাম দিকে রয়েছে এই বিল্ডিং সম্পর্কে সকল তথ্য। আর এই তথ্যগুলো এখন আপনাদেরকে আমি বলবো। আসলে এই বিল্ডিংটি হচ্ছে একটি প্রাসাদ। আর আমি শুধুমাত্র খালি বিল্ডিং বলে যাচ্ছি। আর এই প্রাসাদটির নাম কুমার প্যালেস। 1897 খ্রিস্টাব্দে 12ই জুন ভূমিকম্পে এই প্রাসাদটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। তৎকালীন দীঘাপাতির ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় 1873 খ্রিস্টাব্দ থেকে 1925 খ্রিস্টপূর্ব বর্তমানে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। এই প্রাসাদটির দ্বিতীয় তলা রাজার ছেলে সন্তানদের জন্য কুমার প্যালেস হিসেবে ব্যবহৃত হতো। আর প্রথম তলাটি ছিল জেলখানা। আর এই প্রাসাদটির ইতিহাস বলতে বলতে আমি চলে আসলাম উপরে। আর এই উপরে থেকে আপনাদের আমি সকল কিছু দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি থেকে কত সুন্দর লাগছে। আর সামনে দেখতে পাচ্ছেন মূল বিল্ডিংটি। তো আমি নিচে চলে আসলাম এবং নিচে চলে আসলে আপনাদের দেখাচ্ছি সেই জেলখানাটি কেমন। আর আমি এই জেলখানাটি আপনাদের ভালোভাবে দেখাবো। পুরো অন্ধকার এই জেলখানাটি, শুধুমাত্র এপার দিয়ে একটি করে জানলা রাখা হয়েছে। আর এখন আমি এই প্রাসাদটির থেকে মূল প্রাসাদের দিকে রওনা হলাম। তো এই মূল প্রাসাদের কি কি আছে আপনাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনেও কত মানুষ আসছে। তো এখন আমি সামনে চলে যাব মূল প্রাসাদে। তো আমার সামনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি উত্তরা গণভবনের সংরক্ষণশালা। 9 মার্চ 2018 সালে নাটোর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এই বিল্ডিংটিকে সংরক্ষণশালা হিসেবে আখ্যায়িত করেন। আর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আর এই সংরক্ষণশালাতে ঢুকতেও টিকিট লাগবে 30 টাকা করে। সেই কারণে আমি একটা টিকিট নিয়ে ঢুকে পড়বো এই জায়গাটিতে।
আর ঢোকার পূর্বে এই সংরক্ষণশালার ভিতরে কি কি আছে তার সকল কিছু এই জায়গাটিতে লেখা রয়েছে। তো এখানে রয়েছে নাটোর জেলার বিখ্যাত দিঘাবালিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, তেজপত্র, বই, কাব্যগ্রন্থের পুণ্ডলিপি, ডায়েরি ও অন্যান্য দ্রব্যাদি। তো আমি ভিতরে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি। সেই কারণে আমি সংরক্ষণশালার ভিতরে কি কি আছে সকল কিছু দেখে বাইরে চলে আসলাম মূল প্রাসাদটির সামনে। তো এই মূল প্রাসাদটি সম্পর্কেও কিছু ইতিহাস বলবো। তো ইতিহাস বলার আগে আপনাদেরকে আমি প্রাসাদটি দেখাবো। তো কত সুন্দর এই প্রাসাদটি আপনারা দেখতেই পারছেন, আর এই প্রাসাদের সাইডে এই প্রাসাদের সকল তথ্য দেওয়া আছে। আর এই তথ্যগুলো এখন আপনাদেরকে আমি বলবো। মূল প্রাসাদ 1736 সালে এই ভবনটি দীঘাপাতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় 1680 থেকে 1780 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নির্মাণ করেন এই প্রাসাদটি। এই প্রাসাদটি রাজ্যের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। রাজা দয়ারাম এর চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায় 1860 খ্রিস্টাব্দের দিকে এই প্রাসাদটি সুরম্য অট্টালিকা, বাগান ও মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন। এই মূল ভবনটি 1857 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপাতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় 1823 থেকে 1925 বর্তমানে প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজ পরিবার এটি ছেড়ে কলকাতায় চলে যায়। পাকিস্তান সরকার 1966 সালে এই রাজবাড়ি অধিগ্রহণ করেন এবং 1967 সালে পাকিস্তান সরকার এটিকে নাম গভর্নর হাউস হিসেবে ঘোষণা করেন। আর এই রাজবাড়িটির আরও গুরুত্ব বেড়ে যায় যখন 1972 সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়িটিকে গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। তো এই ছিল এই প্রাসাদের সংক্ষিপ্ত ইতিহাস। তো আমি এই প্রাসাদের সামনের দিকে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাসাদের সামনের দিকে প্রচুর মানুষ রয়েছে এবং এই সাইডে রয়েছে মূল প্রাসাদের সামনের অংশ। আর এই মূল প্রাসাদে যদি আমরা ঢুকতে চাই তাহলে পারবো না, কারণ এই মূল প্রাসাদটি পুরোটাই সিসিটিভি ক্যামেরায় আওতাভূত এবং এই উত্তরা গণভবনের পুরোটাই রয়েছে সুউচ্চ 10 ফিট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। আর এই পাঁচিলের সাইডে রয়েছে বড় একটি দিঘি, আর এই দিঘিটি সম্পূর্ণ পাঁচিলের সাইড দিয়ে রয়েছে, কারণ তারা সেই সময় মনে করতো যে পাঁচিল টপকে যদি কোনো শত্রুপক্ষ ভিতরে ঢুকে এই দিঘিটি পার করে তাদেরকে আসতে হবে। তো আমি এই জায়গা থেকে চলে যাব সেই কুমার প্যালেসের সামনে। তো আমি কুমার প্যালেসের সামনে চলে আসছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন সেই কুমার প্যালেসের সামনের অংশ, কত সুন্দর সেই কুমার প্যালেসের সামনের অংশ। আর এই সামনের অংশটা দেখে আমার মনে হলো যে পিছনের অংশ থেকে সামনের অংশ প্রচন্ড পরিমাণে সুন্দর। তো আমি এই জায়গাটি থেকে সামনে আস্তে আস্তে চলে যাব। আর সামনে একটি গেট দেখতে পাচ্ছি, আর এই গেট দিয়ে মানুষজন ঢুকছে। তো আমিও ঢুকবো তাদের সাথে, তো দেখবো এর ভিতরে কে কে আছে। তো এই গেটটি দিয়ে ঢোকার পূর্বে আমি দেখতে পেলাম এখানে লাল একটি সাইনবোর্ড আছে, আর সাইনবোর্ডে লেখা আছে রানীমহল, রানীঘাট ও চিড়িয়াখানা। তো আমিও ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পরে দেখতে পেলাম সেই ফুলের গাছ দিয়ে সাজানো পুরো বাগানটি। আর এই বাগানটি আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লেগেছে, কারণ এই জায়গাটিতে সম্পূর্ণটাই ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃত্তাকার এই ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। তো আমি এই সাইড থেকে চলে যাব সামনে সেই চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর, আর সামনে মানুষজন যাচ্ছে সেই চিড়িয়াখানা দেখতে এবং সেই রানীঘাটগুলো দেখতে। আর সামনে একটি পাশে দেখতে পাচ্ছি, আর পাশেরটি মূলত ব্যবহার করা হয়েছে চিড়িয়াখানার সেই বাউন্ডারি হিসেবে। তো আমি এই সাইডে চলে গিয়ে আপনাদেরকে দেখাবো এই চিড়িয়াখানার মধ্যে কি কি রয়েছে। তো আমি এই চিড়িয়াখানার গেটের সামনে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না, সেই কারণে আমি এই সাইড থেকে ওই সামনে চলে যাব যে সামনে থেকে ভালো করে দেখার জন্য। তো আমি এই সাইডে দেখলাম কিছু সংখ্যক মানুষ ছবি তুলছে, সেই কারণে আমি একটু দাঁড়িয়েছিলাম। তো তাদের ছবি তোলা শেষ হয়ে গেলে আমি এখন চলে যাব সেই সামনে। আর এই সাইডে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে, আর এই মানুষগুলাও চিড়িয়াখানার সেই পশুগুলো দেখে ভিতর থেকে চলে আসলো বাইরে। তো আপনাদের আমি তখন বললাম যে এই পুরো উত্তরা গণভবনের সাইডে দিঘি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দিঘির অংশটুকু এই সাইডেও। তো আমি সেই চিড়িয়াখানার সামনের দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ, আর এই চিড়িয়াখানার মধ্যে কি রয়েছে আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চিড়িয়াখানার ভিতরে রয়েছে হরিণ, আর এই হরিণকে অনেক মানুষ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে খাওয়াচ্ছে। তো কত সুন্দর সেই হরিণের গায়ের রংটি দেখে আমি অনেক অনেক সুন্দর একটি অনুভূতি ফিল করলাম। তো এই সাইড থেকে আপনাদেরকে সেই হরিণগুলো দেখাবো। তো কত হরিণ আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে। আর এই যেই চিড়িয়াখানাটি মূলত কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে। আর আমি এই সাইড থেকে চলে যাব সামনের দিকে। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক মানুষ এখানে পানি পান করছেন। তো আমি সাইডে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে সামনে চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ রয়েছে, কারণ এই জায়গাটিতে রয়েছে
কিছু পশু পাখিও এখানে রয়েছে, আর এই পশু পাখি তারা দেখবে, শুধু পশু পাখি দেখবে না, এবং তারা এখানে এসেছে পানি পান করার জন্য এবং বিশ্রাম করার জন্য। তো আমিও ধীরে ধীরে চলে আসলাম সেই চিড়িয়াখানার সামনে, আর এই চিড়িয়াখানার ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এই সাইড দিয়ে চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ময়ূর, তো ময়ূরটি অনেক সুন্দর। তো আপনাদের ময়ূরটি দেখে আমি সামনে আরো কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের পাখি রয়েছে এর ভিতরে, আর এই সাইডে রয়েছে গিনিপিগ, আর এই গিনিপিগ গুলো অনেক সুন্দর দেখতে। তো আমি সামনে থেকে আপনাদের ভালোভাবে সেই গিনিপিগ গুলো দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গিনিপিগ গুলো কত সুন্দর। তো গিনিপিগ গুলো দেখে আমি এই পাশে চলে আসলাম। তো এই পাশে রয়েছে অনেক জ্ঞানীপুষ। তো জ্ঞানীপুষ আর গিনিপিগের মধ্যে পার্থক্য, কারণ গিনিপিগের কোনো কান নেই আর খরগোশের কান আছে। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি বানর, আর আমি বানরটি দেখে সামনে চলে আসলাম সেই দিঘির কাছে। আর এই দিঘিটিতে রয়েছে বড় বড় মাছ, আর আমি এই মাছগুলো আপনাদের জুম করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন সামনে একটি কত বড় মাছ। তো এই জায়গাটিতে বিগত কয়েক শতাব্দী ধরে মাছ মারা হয় না, সেই কারণে এই জায়গাটির মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি চলে আসলাম সেই চিড়িয়াখানার কাছ থেকে। এখন আমি সামনে চলে যাব রানীঘাটের দিকে। তো আমি ধীরে ধীরে রানীঘাটের দিকে এগোচ্ছি। তো এগোনোর সময় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু সংখ্যক মানুষ বসে বিশ্রাম করছে। তো তাদেরকে আমি আর জ্বালাবো না, না জ্বালিয়ে চলে যাব সামনের দিকে। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আর এই মানুষ যেখানে দাঁড়িয়ে আছে সেটাই মূলত রানীঘাট। আর এই রানীঘাটটি আপনাদের আমি ভালো করে দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে সেই রানীঘাটের সামনে, আর এই রানীঘাটটা কত সুন্দর আপনারা দেখতেই পারছেন। আর এই রানীঘাটটা শুধু ব্যবহার করা হতো এখানকার যে রানী ছিল সেই রানীর জন্য। তো রানীঘাটটি দেখি আমি এখন সামনে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা কত সুন্দর করে রানীঘাট। তো আপনারা দেখতেই পারছেন সামনে থেকে কত মানুষজন আসছে। তো এই মানুষজন যাচ্ছে সেই চিড়িয়াখানার কাছে এবং সেই রানীঘাটটি দেখতে। তো এই সাইডে আমি আরেকটি ঘাট দেখতে পেলাম, এবং আপনারা সামনেই দেখতে পাচ্ছেন অনেক ফুলের গাছ, আর এই ফুলের গাছের জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে। আর এই সাইনবোর্ডে লেখা রয়েছে যে কেউ এই জায়গার ফুল ছেড়বেন না, যদি ছেড়েন তাহলে জরিমানা হবে, আর শাস্তি তো আছেই। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ বসে বিশ্রাম করছে। তো আমি ওই সাইডের গেটটি দিয়ে ঢুকেছিলাম এবং এই সাইডের গেটটি দিয়ে বের হলাম। তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বড় গেট রয়েছে, আর এই গেটটি দিয়ে আমি সামনে চলে যাব। আর আমি এই গেটটি দিয়ে এখন বাইর হব। তো বাইর হওয়ার সময় আপনারা দেখতে পেলেন যে তিনজন ছেলে ভেতরে ঢুকলো। আর আমার সামনে যে গাছ দুটো দেখতে পাচ্ছেন এই গাছ দুটো হচ্ছে পাইম গাছ, আর বিগত কয়েক শতাব্দী ধরে এই গাছটি এখানে আছে। তো এই সাইড থেকে আমি বের হলাম। তো বের হয়ে সামনে এখন চলে যাব সেই কুমার প্যালেসের সামনে। তো কুমার প্যালেসের সামনে আসার আগে আমি দেখলাম যে এই জায়গাটিতে একটি বড় গাছ রয়েছে, আর এই গাছটির নিচে অনেক মানুষ এসে বসে বিশ্রাম করছে, কারণ তারা কিছুক্ষণ আগে ভিতরে ঢুকলো এবং এখানে বসে বিশ্রাম নিচ্ছে। আর লাল সাইড মোডে আপনারা দেখতে পাচ্ছেন রাজ আমলের গাড়ির গ্যারেজ, গ্যাংমাদার প্যালেস, রানী মহল, রানীঘাট এবং মিনি চিড়িয়াখানা। তো আপনাদেরকে সকল কিছু দেখে এখন আমি বের হয়ে চলে যাব। তো বের হয়ে চলে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি এই নাটোর উত্তরা গণভবনে আসতে চান আপনারা চলে আসবেন নাটোর সদরে। আর নাটোর সদর থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে দিঘাপাতিয়া উত্তরা গণভবনে চলে আসবেন। তো আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই উত্তরা গণভবনের গেটটি। আর কয়েক ঘন্টা আগে আমি এই গেটটি দিয়ে ঢুকেছিলাম এবং এই গেটটি দিয়ে আমি কিছুক্ষণ পরে বের হয়ে চলে যাব। তো বের হওয়ার আগে আপনাদের এই সাইডে দেখাবো কাশী ভবন। আর এই কাশী ভবনে কি কি রয়েছে সঠিক আমি জানি না, যদি পরবর্তীতে আমি এই উত্তরা গণভবনে আসি তো অজানা সকল কিছু আপনাদেরকে বলবো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি শেষ করার আগে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।